জয়গুরু। সকলকে নতুন একটি এডুকেশন ভিডিওতে স্বাগতম এবং সকলের উদ্দেশ্যে বলছি যে আজকে আমরা ভারতের সংবিধান আজকে আমাদের আলোচ্য বিষয়। ভারতীয় সংবিধানের অধ্যায় প্রথম আমরা শুরু করব। তো আপনাদের আমি পুরো এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের এখানে 19টা চ্যাপ্টার রয়েছে। 19টা চ্যাপ্টার হচ্ছে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংবিধানের তৈরির প্রাথমিক ধাপ, সাইলেন্ট ফিচার্স, সোর্সেস অ্যান্ড প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বলছে কী কী ফিচার্স আছে, সোর্স আছে, কী কী আছে এগুলো জানা, মানে কোথা থেকে সংবিধান গ্রহণ হয়েছে, সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে গৃহীত হয়েছে এবং এর ফিচার্স কী কী আছে। তারপর আছে পার্ট, শিডিউল এবং ইম্পর্টেন্ট আর্টিকেলস অফ কনস্টিটিউশন, কতগুলো পার্ট আছে, কতগুলো শিডিউল তালিকা আছে এবং ইম্পর্টেন্ট আর্টিকেলস কতগুলো ধারা রয়েছে সংবিধানে। তারপর আছে ইউনিয়ন স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিজ, বলছে কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ। তারপরে আছে সিটিজেনশিপ মানে হচ্ছে নাগরিকত্ব। তারপর আছে ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে মৌলিক অধিকার। তারপর হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ ফান্ডামেন্টাল ডিউটিস, নির্দেশমূলক নীতি এগুলো আছে। তারপর আছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। তারপর হচ্ছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। তারপর হচ্ছে পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা এবং স্পিকার। তারপর রয়েছে প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার মানে হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ। তারপর হচ্ছে গভর্নর, চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কাউন্সিল অফ মিনিস্টার মানে রাজ্যের মধ্যে মন্ত্রী পরিষদ এবং স্টেটস এবং লেজিসলেচার, রাজ্য এবং রাজ্যের লেজিসলেচার। জুডিশিয়ারি যেগুলো আছে, মানে জুডিশিয়ারি বলতে আমাদের একটা আছে আইন একটা, আর আছে প্রশাসনিক। তো এটা হচ্ছে জুডিশিয়ারি মানে আদালত, আইন আদালত, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে এবং অ্যাটর্নি জেনারেল। পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যালিটিস, সেন্টার স্টেট রিলেশনস, সরকারি কমিশন, ইলেকশন কমিশন এবং পলিটিক্যাল পার্টিস, ইমার্জেন্সি প্রভিশনস, অ্যামেন্ডমেন্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে কতবার আমাদের সংবিধান কতবার শোধরাতে মানে কি শোধন মানে চেঞ্জ হয়েছে আর কি। অ্যামেন্ডমেন্টগুলো যেগুলো আছে, অনেক অ্যামেন্ডমেন্ট আছে যেগুলো নতুন নতুন ধারা যুক্ত হয়েছে। কনস্টিটিউশনাল বডিজ, ফিনান্স কমিশন, ক্যাগ, ইউপিএসসি, পিএসসি, এনসি, এসসি, এসটি এগুলো রয়েছে। এগুলো সব সাংবিধানিক একটা বডি আর কি। তারপরে রয়েছে নন কনস্টিটিউশনাল বডি, এবার সংবিধান জড়িত যে বডিগুলো নেই সেই ধরনের বডিও রয়েছে, যেমন একটা হচ্ছে স্ট্যাটুটরি বডি ও নন স্ট্যাটুটরি, যেমন প্ল্যানিং কমিশন, ঠিক আছে। এগুলো সংবিধানের মধ্যে নেই কিন্তু ভারতবর্ষে চালু রয়েছে। যেমন হচ্ছে প্ল্যানিং কমিশন, নীতি এনডিসি, নীতি আয়োগ, লোকপাল, লোকায়ুক্ত, এনএইচআরসি, সিভিসি, ইনফরমেশন কমিশন, এগুলো আমরা পড়তে যাবো এবং আমরা চ্যাপ্টার জানতে যাব। চ্যাপ্টার 20 রয়েছে মিসলেনিয়াস মানে সামগ্রিক আছে, যেমন জম্মু কাশ্মীর, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, তারপর ইম্পর্টেন্ট কোর্ট জাজমেন্ট, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ন্যাশনাল ইনসিগনা, এগুলো আমরা জানতে যাব। 1 থেকে 41টা পেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা হোক, বড়রা হোক বা ছোটরা হোক, যেভাবেই দেখো, সকলকে এই সংবিধানের সম্পর্কে সকলেরই অবগত হওয়া দরকার। তো এই হিসেবে এটা একটা এডুকেশন ভিডিও হতে চলেছে এবং যদি পরীক্ষার প্রস্তুতি এই ভিডিও দেখে নিতে চাও, অবশ্যই একদম তুমি ঠিক জায়গায় এসছো, ঠিক জায়গায় এই ভিডিওটা তোমার জন্য। সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য আলাদাভাবে অনেকেই পড়ে। তো আমি বলবো যে আলাদা পুলিশের জন্য আলাদা পড়া, পিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য আলাদা পড়া, গ্রুপ ডির জন্য আলাদাভাবে পড়া, আলাদা পড়া, এগুলো হচ্ছে একটা বোকা বানানোরই একটা আর কি বলবো, একটা আইডিয়া।
বা একটা ফিচার যাকে বলবো। তো পড়া কখনো আলাদা আলাদা হতে পারে না, একটা বই। সব এই ভারতের সংবিধান গ্রুপ ডির বইতেও যেটা আছে সেই বই এটাও তাই আছে, ডাব্লিউবিসিএস যেটা আছে এটাতেও তাই আছে, ক্লার্কশিপে যেটা আছে, মিসলেনিয়াসে যেটা আছে, রেলের যেটা আছে, সব কিছুই এই একটা একই জিনিস। আমাদের আলাদা আলাদা নাম করে অনেকেই বিভিন্ন জায়গায় পয়সা নিয়ে থাকেন। তো সেসব থেকে সকলে আমরা সতর্ক থাকব। তো শুরু করছি আজকে সংবিধানের প্রথম অধ্যায়। শুরু করা যাক। আচ্ছা, প্রথমে ভারতের সংবিধান রচনার পটভূমিটা আমরা দেখে নিই যে কীভাবে সংবিধান এলো। সেই হিসেবে দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 এই আইন জারি করে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকার নজরদারি। প্রথমে একটা আমাদের রেগুলেটিং অ্যাক্ট চালু করা হলো, সেটা হচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্ট। এই আইন জারি করে ভারতের যে ব্রিটিশ সরকার রয়েছে, আমাদের তো ব্রিটিশ সরকার প্রথম থেকে ঢুকেছে 1600 সাল থেকে। প্রথম ব্রিটিশ সরকার ভারতবর্ষে ঔপনিবেশিক স্থাপনের জন্য ব্রিটিশ সরকার এখানে আসতে শুরু করে। তো ব্রিটিশ সরকার এখানে আসতে পারে ঔপনিবেশিক স্থাপনের জন্য। তো সেখান থেকে আমাদের এখানে এবার কিভাবে সংবিধান তৈরি হচ্ছে সেই পটভূমিকায় শুরু হচ্ছে। প্রথমে রেগুলেটিং অ্যাক্ট 1773 এই আইন জারি করে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকারের, ভারতের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকারের নজরদারিটা শুরু হলো। যে ব্রিটিশ মানে কি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসছে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করছে, তাদের প্রশাসনিক কী কী কাজ আছে, তারা কীভাবে ট্যাক্স কালেকশন করছে, মানে এডুকেশন, বিভিন্ন ধরনের যোগাযোগ। তো তারপরে সেইটার পরে ব্রিটিশ সরকার ডাইরেক্ট নজরদারি শুরু করলো। গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। বলছে কি, গভর্নর অফ বেঙ্গল, প্রথমে ছিল গভর্নর অফ বেঙ্গল, এখানে কিছুই না, অভিহিত করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তা এখানে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? ওয়ারেন হেস্টিংস, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর অফ বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্টকে, গভর্নর অফ বোম্বে, বোম্বের যে গভর্নরের যে প্রেসিডেন্ট আছে সেই গভর্নর অফ বোম্বে, এবং মাদ্রাস যে প্রেসিডেন্ট আছে সেই মাদ্রাসকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলই এই দুটোকে দেখবে। একটা হচ্ছে গভর্নর অফ বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্টকে দুটোকেই গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তিনি এর অধীনে রাখা হয়, এই দেখাশোনা করবে। একজন প্রধান বিচারপতি, 3 জন বিচারপতির সামনে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা প্রতিষ্ঠিত হয় 1714 সালে। বলছে একজন বিচারপতি এবং 3 জন বিচারপতির সমন্বয়। তাহলে কতজন হলো? 4 জন। একজন প্রধান বিচারপতি আর 3 জন থেকে সাহায্যকারী বিচারপতি আর কি। 3 জন বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা স্থাপিত হয় 1774। কোম্পানি কর্মচারীদের কোনো ব্যক্তিগত কাজে নিযুক্ত বন্ধ হবে। কোম্পানির যত কর্মচারী ছিল তাদেরকে ব্যক্তিগত কাজে নিযুক্ত করা যাবে না। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সহায়তা করার জন্য 4 সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়। গভর্নর জেনারেল তো বেঙ্গল একা কাজ করতে পারবে না, সেই জন্য তার 4 জন সাগরেদ বা 4 জন হেল্প যারা করবে, বুদ্ধিদাতা, এরকম 4 সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা। ব্রিটিশ ইন্ডিয়া 1784, রেগুলেটিং 1773। রেগুলেটিং 1773 ত্রুটি বিচ্ছেদের সংশোধনের লক্ষ্যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবার আগের যে আমাদের অ্যাক্ট পাস হয়েছে 1783, যে রেগুলেটিং অ্যাক্ট, তার কিছু ত্রুটি বিচ্ছুতি, সবসময় যে সব কিছু যে কোনো আইন আসে সব কিছু 100% ঠিক হতো না, কিছু ত্রুটি বিচ্ছুতি থাকে, ঠিক আছে, আইনে কিছু দেওয়ার থাকে অথবা কিছু বন্ধ করা, রদ করা থাকে। তো সেই আইনটার ওইটা দেখতে 1773 রেগুলেটিং অ্যাক্টকে, সেটাকে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করতে তারপরে 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসছে। রেগুলেশন 1773 সংশোধন পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 পাস হয়েছে। অ্যাক্ট অফ সেটেলমেন্ট নাম্বার, এই অ্যাক্টকে কী বলা? 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্টকে বলে অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত। 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট, অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত। কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপ, কোম্পানির যে বাণিজ্যিক কার্যকলাপ ছিল, কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপ পৃথক করা হয়। বাণিজ্য যারা করবে তারা বাণিজ্যিক,
এবং রাজনীতিক যারা করবে তারা রাজনৈতিক, তাই বাণিজ্যিক এবং রাজনৈতিক কার্যকলাপ পৃথক করা হচ্ছে। বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কোর্ট অফ ডিরেক্টরস, এই যে বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কোর্ট অফ ডিরেক্টরস, বাণিজ্যিক যারা করবে তাহলে হচ্ছে ডিরেক্টর, এবং কার্যকরী কার্যকলাপ বোর্ড অফ কন্ট্রোল, এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। যারা বাণিজ্যিক কার্য করবে তাদের জন্য কোর্ট অফ ডিরেক্টরস, এবং যারা রাজনীতি করবে তাদের জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। এর গুরুত্ব কি, ভারতের কোম্পানি জন্য ব্রিটিশ প্রশাসন ইন্ডিয়া বলা হতো। কোম্পানির বাণিজ্যিক কমার্শিয়াল, বাণিজ্যিক বলতে কমার্শিয়াল কার্যকলাপ ও প্রশাসনিক এক্সিকিউটিভ কার্যকলাপ ব্রিটিশ সরকারকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়। 4/1813 এই আইনের মধ্যে এশিয়ার কোম্পানির একচেটিয়া বাণিজ্য অবসান ঘটে। একচেটিয়া বলতে মনোপলি, ঠিক আছে। 4/1813, এবার 1784 পর 4/1813 পাস হচ্ছে। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক কার্য, এই আইনের মাধ্যমে এই যে 4/1813, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো একচেটিয়া বাণিজ্য করছিল, সারা ভারতবর্ষে শুধুমাত্র ওরাই বাণিজ্য করে চলেছিল, আর কোনো ইউরোপীয়, পর্তুগিজ, ওলন্দাজ, ঠিক আছে, এই ধরনের কোনো বণিকগোষ্ঠী আর ভারতে বিজনেস করতে পারছিল না। সেই জন্য কী হলো, এই ইংরেজদের 4/1813 এইটা যখন পাস হলো, তখন আর যে আছে ইউরোপিয়ান গোষ্ঠী হোক বা ওলন্দাজ বা ডাচ যাই হোক, সেই ধরনের লোকেদেরও বাণিজ্য করার সুযোগ দেওয়া হলো, মনোপলি মার্কেটের অবসান ঘটছে আর কি। একচেটিয়া কী করছে, আমরা ইউরোপীয় বণিকদের সাহায্য করছি, ইউরোপীয় বণিকদের ভারতে বিজনেস করার অধিকারটা দেওয়া হচ্ছে, এবং তার সাথে আরেকটা হচ্ছে খ্রিস্টান মিশনারি যারা আছে তাদেরকে ধর্মপ্রচার অধিকার দেওয়া হয়। খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্মপ্রচার অধিকার দেওয়া হচ্ছে। তারপরে গিয়েছে 4/1833 ভারতে ব্রিটিশ ইন্ডিয়া কেন্দ্র, এই যে 4/1833, এটা হচ্ছে ভারতে ব্রিটিশ ইন্ডিয়া, ভারতকে পুরো ব্রিটিশ বানাবে যে ওদের লক্ষ্য ছিল, মেইন মোটো ছিল, সেইটাই কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ হচ্ছে 4/1833। এটা হচ্ছে ভারতে ওদের যে মেইন মোটো ছিল যে আমাদের ভারতবর্ষকে ব্রিটিশ ইন্ডিয়া বানাবে, সেই কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ ছিল এই 4/1833। এটি কেবলমাত্র প্রশাসনিক সংস্থা, এইবার বাণিজ্য ওদের উঠে গেল, এবার এটা টোটালি প্রশাসনিক সংস্থা, টোটালি শাসন করবে এরা, কোনো বাণিজ্যর কোনো আর ওদের কোনো ইয়ে নেই, ঠিক আছে, টার্গেট নেই কোনো বাণিজ্যের। তার এবার টোটালি প্রশাসনিক সংস্থা, আমাদের ভারতবর্ষের মধ্যে বিজনেসের নাম করে ঢুকলো, এবং তারপরে পরবর্তী সময় তারা বিজনেস গুটিয়ে তারা নিজেরাই শাসন করতে লেগে গেলো। এটা হলো প্রশাসনিক সংস্থা 4/1833 থেকে প্রশাসনিক সংস্থায় পরিণত হলো। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কী বলবো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল তাহলে গভর্নর জেনারেল কে ছিল, ওয়ারেন হেস্টিংস, এবং লাস্ট গভর্নর জেনারেল সেই, এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কাকে দিল, উইলিয়াম বেন্টিং। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হয়ে গেল, লর্ড উইলিয়াম বেন্টিং। পরবর্তী সময় আমরা দেখব। উইলিয়াম বেন্টিং ছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল। সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। সিভিল সার্ভেন্ট বলতে সিভিল যারা, কেন্দ্রীয় সরকারের যারা, তখনকার দিনে আর কি, এখনকার দিনে কেন্দ্র সরকার, তখনকার দিনে সিভিল আর কি বলা হতো, যে সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। গভর্নর জেনারেল ও তার কাউন্সিলকে অবাধ প্রদান গভর্নর জেনারেল ও তার কাউন্সিল, গভর্নর জেনারেল অবাধ ক্ষমতার অধিকারী হয়ে গেল। গভর্নর জেনারেল তার কাউন্সিল অবাধ কথা, এ ল মেম্বার টু দ্য এক্সিকিউটিভ, গভর্নর জেনারেল এটা দরকার নেই। যাই হোক, 4/1853, এবার 4/1833 পর 4/1833 সালে আমরা কি পড়লাম, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কমিটিকরণের চূড়ান্ত ধাপ 4/1833। এটা পুরোপুরি প্রশাসনিক সংস্থায় পরিণত হলো, ঠিক আছে। আর ওয়ারেন হেস্টিংস সে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তার পরিবর্তে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া চালু হলো, এবং লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে ওয়ারেন হেস্টিংস, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে উইলিয়াম বেন্টিং। এই তারপরে আমাদের কী করছে, অবাধ ক্ষমতা প্রদান করা হচ্ছে, ঠিক আছে। গভর্নর জেনারেল তার কাউন্সিলকে অবাধ ক্ষমতা প্রদান করা হলো, এবং সিভিল সার্ভিসের জন্য অবাধ প্রতিযোগিতারও ব্যবস্থা করা হলো। 4/1853 পর 20 বছর করে একটা চার্টার আসছে। 4/1853 ম্যাকলি কমিটি, 1814 সালে সরকারি কর্মী অবাধ, এই যে ম্যাকলি কমিটি বলে একটা কমিটি ছিল, সেটা হচ্ছে 1854। ম্যাকলি কমিটি 1814 সালে সরকারি কর্মী নিয়োগে অবাধ প্রতিযোগিতার ওপেন কম্পিটিশনের ব্যবস্থা করে। আইন বিভাগ, লেজিসলেটিভ শাসন বিভাগ, এক্সিকিউটিভ,
তাহলে প্রশাসনের মধ্যে দুটো পার্টের ডিভিশন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আইন বিভাগ, যেটা হচ্ছে লেজিসলেটিভ, আর শাসন বিভাগ, যেটা হচ্ছে এক্সিকিউটিভের মধ্যে আইন বিভাগ, লেজিসলেটিভ এবং শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ করা হচ্ছে। আইন বিভাগ মানে প্রশাসনিকের মধ্যে দুটো, একটা হচ্ছে আইন বিভাগ চলে যাচ্ছে, লেজিসলেটিভ এবং শাসন বিভাগ যেটা পুলিশ, শাসনের মধ্যে পৃথকীকরণ করে। এই কাউন্সিলে 6 জন অতিরিক্ত লেজিসলেটিভ কাউন্সিল নিযুক্ত হন, যাদের মধ্যে একজন করে প্রাদেশিক সদস্য থাকবেন। এই যে কাউন্সিলে প্রথম এই প্রাদেশিক সদস্য, এই যে মধ্যে থেকে একজন করে প্রাদেশিক সদস্য, মানে প্রথম এই প্রাদেশিক সদস্য নিয়োগের প্রথম আর কি এটা শুরু হলো, যে প্রাদেশিক মানে প্রদেশের রাজ্য থেকে একজন করে থাকবে। আচ্ছা, দ্য ক্রাউন রুল 1858 থেকে 1947। এইবার লাস্ট 4/1/1853। এরপরে কী করলো, মহারানী ভিক্টোরিয়া বললো, বা ওদের দেশের যে ভারত মানে যে সম্রাজ্ঞী ছিল, ঠিক আছে, সে বললো কি যে না, এবার আমি ডাইরেক্ট নিজেই শাসন করব, অনেক হয়ে গেছে তোমাদের, হ্যাঁ, ভাড়া দিয়ে খাটানো, ঠিক আছে, তো এবার আমরা ডাইরেক্ট যাব। ওখানকার রানী বললো এবার আমি ডাইরেক্ট যাবো ভারত শাসন করতে। এর পেছনে একটা কারণ আছে। এই সময় এই যে 1853 আর মহারানী আসলো 1858, 1857 সালে সিপাহী বিদ্রোহ ঘটে। 1857 সালে সিপাহী বিদ্রোহ কেন ঘটছে এবং সারা ভারতে তার রেশ ছড়িয়ে পড়েছিল, এবং প্রচণ্ড এই নিয়ে আন্দোলন শুরু হয়। বিভিন্ন রকম সিপাহী বিদ্রোহ থেকে আস্তে আস্তে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তা ওখান থেকে ইংল্যান্ড থেকে ওরা ওখানকার রাজা রানীরা যারা ছিল তারা ভাবছিল যে ভারতবর্ষে কী এমন প্রবলেম হচ্ছে যে আমরা মানে এখানে আন্দোলন এত হচ্ছে, মারপিট এত হচ্ছে, যুদ্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে তিনি বললো যে আমরা ডাইরেক্ট গিয়ে শাসন করবো, কোনো ভাড়াকে আর খাটাবো না, এর মাঝখানে কোনো মানে থার্ড পার্সন রাখবে না। সেই জন্য রানী ভেতরে চলে এলো ভারতবর্ষে। তো কারণ শুরু হলো 1858 থেকে 1947। আমরা জানি ভারত স্বাধীন হওয়ার আগে অবধি এই মানে ব্রিটিশদের এরকম শাসন চলেছে। তো যাই হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858, এটাকে বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এখানে গভর্নমেন্ট অফ, তারপরে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, আর একটা লাস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 এই আইন বলে অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট, না এই আইন অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট নামে পরিচিত। এই গভর্নমেন্ট এই যে আইন অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট, পরিচিত। লর্ড পামস্টন ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, যিনি লর্ড পামস্টন কি ওইখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী আর কি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল লর্ড পামস্টন সেই সময়। লর্ড পামস্টন যিনি এই আইন চালু করেন। এই যে আইনটা চালু করার পিছনে কাউন রুল, হ্যাঁ, রানীর আর কি, সেটা চালু করার পেছনে লর্ড পামস্টনের হাত ছিল। প্রধানমন্ত্রী যিনি এই আইনটি চালু করেছিল। ভারতের শাসনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে মহারানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত হয়। প্রথমেই বলা আছে ক্রাউন রুল শুরু হচ্ছে, তাহলে মহারানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত হলো সমগ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের নাম করা হয় ভাইসরয় অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল তাহলে কী হলো, উইলিয়াম বেন্টিং যে ছিল প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেইটা উঠিয়ে দিয়ে ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় ছিলেন ব্রিটিশদের প্রতিনিধি। মানে ওই আমাদের ইংল্যান্ডে যে ব্রিটিশ ক্রাউন রয়েছে, সেই ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি হচ্ছে ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। বোর্ড অফ কন্ট্রোল এবং কোড অফ ডিরেক্টরস, ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ কন্ট্রোল যেটা ছিল, বোর্ড অফ কন্ট্রোল আমরা পড়েছি, কন্ট্রোল মানে রাজনীতি, আর কোড অফ ডিরেক্টরস মানে বাণিজ্য। তা এই দুটো যে বাণিজ্যিক কার্যকলাপ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ, এই দুটো যে গঠিত হয়েছিল, এই দ্বৈত শাসন ব্যবস্থা, এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসানটা ঘটিয়ে দিল। ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল মানে রাজনৈতিক কার্যকলাপ এবং কোড অফ ডিরেক্টরস হচ্ছে বাণিজ্যিক কার্যকলাপ। এই দুটোর দুঃশাসন ব্যবস্থা অবসান ঘটানো হয়। ভারত ছিল 15 সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। আচ্ছা, ইন্ডিয়ান কাউন্সিল 1861, হ্যাঁ, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পরিষদ আইন। আচ্ছা, তিনটি নতুন আইন পরিষদ, যথা বেঙ্গল, তিনটে আর কি, একটা হচ্ছে বেঙ্গল, আর একটা হচ্ছে মানে উত্তর নর্থ ইস্ট, একটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার্স এবং পাঞ্জাব গসের করতে। তাহলে আমাদের এদিকে কি বেঙ্গল থাকলো,
আর ওইদিকে পাঞ্জাবের সোজা ওইদিকে যে রাস্তা ধরে পাকিস্তান যাওয়া যাচ্ছে সেই জায়গা সেই জায়গাটায় নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার একটা বলে গঠিত হলো এবং আরেকটা গঠিত হলো পাঞ্জাবে। এই আইনের মাধ্যমে ভারতের বিচার এই আইনের ইন্ডিয়ান কনস্টিটিউশন 61 এটা দিয়ে ভারতের বিচার ব্যবস্থা সংস্কার সাধন করা হয়। Process of decentralization started by restoring the legislative power to Bombay and কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। এই ভারতীয় পরিষদ আইন যেটা দ্বারা প্রথম হাইকোর্ট স্থাপিত হচ্ছে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ। প্রথমে কলকাতায় হয়, তারপর বোম্বাইতে হয়, তারপর মাদ্রাজে হয়েছিল। আংশিকভাবে তাদের এটা করেছিল 1862 সালে 14 আগস্ট। 1862 সালে 14 আগস্ট সম্ভবত বোম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হচ্ছে, তার আগে কলকাতা, তারপরে আংশিকভাবে প্রাদেশিক আইনসভাগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। আমরা জানি যে আমাদের রাজ্যের কোনো কিছু আইন এসব ঠিক করে বিধান পরিষদ বা বিধানসভা। ওইভাবেই যে আংশিকভাবে আমাদের আইনের কোনো থাকলে পরিবর্তন বা চেঞ্জ করলে, যোগ করলে তখন বিধানসভা এটা করে। তো সেটাই তখন এইটাই সৃষ্টি হয়েছিল যে আংশিকভাবে প্রাদেশিক আইনসভাগুলোকে আইন প্রণয়ন, তোমরা নিজের রাজ্যে নিজের আইন তোমরা প্রণয়ন করতে পারো। ভাইসরয়ের হাতে অর্ডিন্যান্স, রুলস এবং অর্ডার্স জারি করার ক্ষমতা। ভাইসরয়ের হাতে তারা কী দেয়? অর্ডিন্যান্স, রুলস এবং অর্ডার্স। জরুরি অবস্থা আছে, রুলস আছে, নিয়ম আছে এবং অর্ডার্স আছে। হ্যাঁ, জারি করার ক্ষমতা ভাইসরয়ের হাতে। অর্ডিন্যান্স, রুলস এবং অর্ডার জারি করার ক্ষমতা ভাইসরয়ের হাতে অর্পণ করা হয়। আচ্ছা, অর্ডিন্যান্সের মেয়াদ 6 মাস পর্যন্ত বলবৎ থাকতে পারতো। অর্ডিন্যান্স যেটা চালু করবে ভাইসরয়তে কী দেওয়া আছে? অর্ডিন্যান্স, রুলস এবং অর্ডার্স, এই তিনটে জারি করার ক্ষমতা দেওয়া হয়। অর্ডিন্যান্সের মেয়াদ 6 মাস পর্যন্ত বলবৎ থাকতে পারতো। ঠিক আছে, এবার হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন 1892। ইন্ডিয়ান 1892 আইনসভাকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয়। আইনসভা যেটা ছিল লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে বাজেট পর্যালোচনা, যেখানে বাজেট পর্যালোচনা করার সুযোগ দেওয়া হয়। আইনসভাকে বাজেট পর্যালোচনা কাউন্সিল, বিশ্ববিদ্যালয়, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, জমিদার, এদের মানে কি একজন করে, এটা যদি রেকমেন্ড করে এদের তরফ থেকে একজন করে মানে কি লোক গিয়ে ওখানে কাজে যোগদান করতে পারবে। এই যে বিশ্ববিদ্যালয়, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, জমিদার, চেম্বার অফ কমার্সকে প্রদেশ কাউন্সিলের সদস্য নিয়ে এটা সুপারিশ করতে পারবে যে এই লোকটা কেন, এটা সুপারিশ করতে পারবে যে এই লোকটা কেন, তা সুপারিশ করার ক্ষমতা তাদেরকে অর্পণ করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল 1909, এই 1909 যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, সেটা খুবই হতাশাজনক, আমরা বড় বলতে পারবো। এই আইন মূল্যমিন্ট সংস্কার আইন নামে পরিচিত। মোল্লে ছিল ভারত সচিব এবং মিন্টো ছিল ভাইসরয়। ঠিক আছে, সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা। মূল্যমিন্ট আইন কেন বলছিলাম খুব খারাপ, এটা হচ্ছে সাম্প্রদায়িকতার 20 বছর জ্বালানোর জন্য এই মূল্যমিন্টের এরকম একটা আইন এনেছিল এবং সেই কারণে তারা এই নাম দিয়েছিল মূল্যমিন্ট সংস্কার আইন। লর্ড মোল্লে ছিলেন সচিব, মিন্টো ছিল ভাইসরয়। সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয়। ঠিক আছে, মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের জনককে, ঠিক আছে, সেটা হচ্ছে লর্ড মিন্টো। লর্ড মিন্টোকে বলে ফাদার অফ কমিউনাল ডিরেক্টর। কমিউনাল মানে সাম্প্রদায়িক যে নির্বাচন বিধির জনক হচ্ছে ফাদার মানে জনক। সাম্প্রদায়িক নির্বাচন বিধির জনক হচ্ছে লর্ড মিন্টো। এই আইন ভারতের এই আইনটা ভারতীয়দের যোগসূত্র স্থাপন করে স্বতন্ত্র প্রতিষ্ঠানে ছিলেন প্রথম ভারতীয় আইন সদস্য। ভারতীয় আইন সদস্য প্রথম কে ছিলেন? লর্ড সিনহা, যাকে বলা হতো সত্যেন্দ্র প্রসাদ সিনহা, তিনি লর্ড সিনহা পরিচিত। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, হ্যাঁ 1919, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এই আইন মন্টেগো চেমস্ফোর্ড, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এই আইনটা মন্টেগো চেমস্ফোর্ড সংস্কার নামে পরিচিত। ঠিক আছে, এই আইন কী বলে? মন্টেগো চেমস্ফোর্ড সংস্কার নামে পরিচিত।
প্রাদেশিক সরকারের সাথে যে প্রাদেশিক সরকার আমাদের রাজ্যের যে সরকার যে প্রাদেশিক আর কিছু না, রাজ্যের কথা হচ্ছে, রাজ্যের সরকার আছে তারা নিজেরা নিজেদের স্বায়ত্ত শাসনমূলক বেশি অধিক ক্ষমতা তাদের প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারকে দিকে ঐক্য বিশিষ্ট করা হয়। দেশের প্রত্যক্ষ নির্বাচন কোন অ্যাক্টের মাধ্যমে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 দেশের প্রত্যক্ষ নির্বাচন শুরু হয় এবং স্থির যে কেন্দ্র আইনসভাকে ওই যে লোকসভা রাজ্যসভা এরকম আছে না, তো উচ্চকক্ষ নিম্নকক্ষ এই কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হলো। স্থির যে ভারতের আইন পরিষদের সদস্য মধ্যে 3 জন ভারতীয় স্থির হয় কি ভারতের যে আইন পরিষদের সদস্য তখন বলা হয়েছিল, আমরা প্রথমে বলেছিলাম এই যে সদস্য এই যে যারা 1853 আছে অতিরিক্ত সদস্য, সেই সদস্য এটা কেন্দ্রীয় রাষ্ট্রপতিকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় এবং দেশের প্রত্যক্ষ নির্বাচন শুরু হয়। স্থির যে ভাইস সাধারণ 3 জন ভারতীয়, আগে বলেছিল 1 জন আসবে প্রাদেশিক থেকে, এখন বলছে 3 জন আসবে। শিখ খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান, ঠিক আছে, শিখ খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান, তারপরে হচ্ছে পার্সি, হ্যাঁ, তারপরে হচ্ছে শিখ খ্রিস্টান অ্যাংলোদের জন্য পৃথক নির্বাচন মন্ডল তৈরি হয়। তাহলে শিখ খ্রিস্টান পৃথক নির্বাচন এই আইন বলে কেন্দ্রীয় বাজেটে প্রাদেশিক বাজেট আলাদা করা হয়। কমিশন 1927 গঠিত হয়। এই আইনের পরিপ্রেক্ষিতে রাওলাট আইন 1919 বিনা বিচারে শাস্তি করা হয়। এই রাওলাট আইন এটাকে কালা আইন বলা হয়। রাওলাট আইন 1919 কেন বলা হয়? এই আইন বলে 1919 বিনা বিচারে শাস্তি কারাদণ্ডের বিধান রাখা হয়। বিনা বিচারে তার মানে পুলিশ শাস্তি অথবা কারাদণ্ড দিতে পারবে, সেই জন্য এটাকে কালা আইন বলা হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এখান থেকে 75% ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে। সেজন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অনেকটা যথেষ্ট দাম রয়েছে। 1935 প্রদেশ ও পিসলেস স্টেটগুলিকে অল ইন্ডিয়া ফেডারেশন করতে হয় আমাদের রাজ্য, এবং তখনকার দিনে মানে রাজাদের এক একটা রাজ্য ছিল, রাজারা শাসন করছে তখন। তো প্রদেশ এবং প্রিন্সিপাল স্টেটগুলি নিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন গঠিত হয়। কেন্দ্রীয় ও প্রদেশ সরকারের মধ্যে 3টি তালিকার মধ্যে ক্ষমতার বন্টন করা হয়। কেন্দ্রীয় ও প্রদেশ সরকার মানে কেন্দ্র এবং জাতীয় সরকার, তার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 প্রদেশ এবং পিসলেস স্টেটগুলি নিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন গঠিত হয়। কেন্দ্রীয় ও প্রদেশ সরকারের মধ্যে 3টি তালিকার মধ্যে ক্ষমতার বন্টন করা হয়। কী কী ক্ষমতা দেওয়া হয়? কেন্দ্র তালিকা, প্রদেশ তালিকা মানে রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, ঠিক আছে। আমাদের এটা পড়া দরকার নেই যে তখন কতগুলো ছিল মিনিমাম, এখন কি আছে আর আগে কী ছিল, এই স্বাধীনতার ওই টাইমটায় কী ছিল আমাদের 1935 সালে, ওটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। যেমন এখন হয়ে গেছে 100টা, আগে ছিল 97টা কেন্দ্র তালিকা, এখন হয়ে গেছে 100টা। এখন হয়েছে 66টা, আগে ছিল 60টি, ঠিক আছে। আর এখন যুগ্ম তালিকার ওটা আমি পরে বলে দেবো। প্রদেশ সরকার দ্বৈত শাসন ডিআরসি তুলে দিয়ে প্রদেশ সরকার দ্বৈত শাসন ডিআরসি তুলে দিয়ে কী করা হয়? প্রাদেশিক স্বাস্থ্য শাসন চালু হয়। কেন্দ্রীয় শাসনের ডিআরসি চালু হয়। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ডিআরসি চালু হয়, ফলে যুক্তরাষ্ট্রের কাঠামো রিজার্ভ সমগ্র ট্রান্সফার দুটো বিভক্ত হয়, ঠিক আছে। এবার নেক্সট কি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 1935 বোর্ড দ্য ক্যারেক্টার ইন্ডিয়ান গভর্নমেন্ট ইউনিটারি এবং ফেডারেল। তাহলে কী হলো? ইউনিটারি এবং ফেডারেল, যুক্তরাষ্ট্রীয়, ঠিক আছে। হ্যাঁ, পিছিয়ে পড়া শ্রেণী, ব্যাকওয়ার্ড ক্লাস, মহিলা নির্বাচনের ব্যবস্থা করা হয়। কার নির্বাচনের ব্যবস্থা করেছে? পিছিয়ে পড়া শ্রেণী, ব্যাকওয়ার্ড ক্লাস, মহিলা এবং শ্রেণীর জন্য বিধায়ক নির্বাচনের ব্যবস্থা করা হয়। কেন্দ্র সরকার মুদ্রা ঋণনীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত। কেন্দ্র সরকার মুদ্রা নীতি ও নিয়ন্ত্রণে কেন্দ্র সরকারের যে মুদ্রা থাকবে, যে ঋণ নীতি থাকবে, এত বড় ফ্যাক্টরি হচ্ছে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয় 1935। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয় প্রথমে
হ্যাঁ ঠিক আছে, প্রফেসর পরিসরে গঠিত হয় যুক্তরাষ্ট্রীয় আদালত এবং পরিবহন বিভাগ চালু হয়। যুক্তরাষ্ট্র আদালত মানে ফেডারেল আদালত এবং পরিবহন বিভাগ চালু হয়ে গেল। এই আইনের ভিতরে পদগুলো ভারতীয় সংবিধান রচিত হয়। এই যে আইন ভারতীয় সংবিধান 1975 75% ওখান থেকে, ঠিক আছে। তো এই আইনের ভিতরে পদগুলো ভারতীয় সংবিধান 75%, যেহেতু এই 1975 ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছিল, তাই এখান থেকে মানে ভারতের সংবিধানটা রচিত হয়েছে 75% এখান থেকেই। ভারত শাসন 1935 জারির করা সহ সাইমন কমিশনের সুপারিশগুলি ভারতীয় শাসন ব্যবস্থা অন্তর্ভুক্তি করা। সাইমন কমিশনের যে সুপারিশ ছিল সেগুলো ভারতীয় সংবিধান অন্তর্ভুক্ত করা। গান্ধী আইন চুক্তির বিষয়গুলি অন্তর্ভুক্তি করা। গান্ধীর সাথে আরনের যে চুক্তি হয়েছিল 1931 সালে, তার যে চুক্তি ছিল সেটার ইয়ে করার এবং পুনঃচুক্তি গান্ধী আন্দোলন 1932 সালে হয়েছিল। সেই সত্যগুলির অন্তর্ভুক্তিকরণ করা ছিল। এতগুলো কাজ ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, এইটুকু এই পর্যন্ত আপাতত এইটুকুই রাখলাম। নেক্সট যে ভিডিও পার্ট 2-তে আমি ওটা বলবো, কারণ এই ভিডিও অত্যধিক লম্বা হয়ে যাবে তাহলে, এবং পড়তেও অনেকটা অসুবিধা হতে পারে, একাগ্রতার বিনষ্ট হতে পারে। দেখে রাখলাম। জয় গুরু, সকলে ভালো থাকবে। দেখতে থাকুন পরম দল ইউটিউব চ্যানেল।